এখন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি এখন বাটা পেঁয়াজটা দিই। আদা বাটা দিই, দিলাম রসুন বাটা দিব, করি যায় মনে হয় একটু রসুন বাটা একটু বেশি দিতে হয়, একটু গন্ধ গন্ধ আসে তো। তার আগে আমি গরম মশলাও দিয়ে দিচ্ছি এর ভিতরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলার গুঁড়োটাও দিব, আস্তাটাও দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দেব, একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে একটু কষিয়ে তারপরে কলিজাটা দেব। এই কলিজাটা এখন দিয়ে দেব, কলিজাটা কষাই, ভালো করে কষাতে হবে অল্প জালে, একটু ধৈর্য নিয়ে কষাতে হয়।
অল্প জালে যত কষাবেন তরকারি তত টেস্ট হবে। বিশেষ করে মাংসটা কিন্তু অল্প জালে সব সময় কষাতে হয়। আর এই কষানোটার ভিতরেই হচ্ছে টেস্টটা। তাড়াহুড়ো করে মাংস রান্না করলে সেটা অতটা ভালো হবে না, ভালো লাগবে না। আপনি যতই মশলা দেন, যা কিছু দেন, যত বেশি তেল মশলা দেন, কিন্তু ভালো লাগবে না। আপনি একটু কম মশলা দেন, কিন্তু এটা ভালো করে কষান অল্প জালে, অনেকক্ষণ বসে বসে কষান। তারপর কষানো হয়ে গেলে একটু গরম পানি দিয়ে দেবেন, দেখবেন মাংসের টেস্টটাই অন্যরকম লাগবে। আমি জানি না, যেহেতু আপনারা হয়তো আমার থেকেও ভালো রান্না জানেন, আমার আইডিয়া থেকে আর কি কথাটা বললাম। আমি যেভাবে রান্না করি এবং আমার রান্না যারাই খেয়েছে খারাপ বলে না, ইনশাল্লাহ। একদম ভালো না হলেও মোটামুটি ভালো হয়। এই আর কি। রান্নাটা একদম শেষ পর্যায়ে গিয়ে আপনাদের আবার দেখাবো কেমন হলো আমার রান্না। আমার কলিজা রান্না, আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে অলরেডি। আমার হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে, আমিও একটুখানি খেয়ে নিছি, আপনাদের আগে দেখাতে সময় পাইনি। তো এই যে আমার কলিজা রান্নাটা, আর এই হচ্ছে আমার সেই কচুর ছড়ির ডাল, ঘাটি আর কি, কচুর ঘাটি। এই আর এই যে ভাত। আজকে এই দুইটা তরকারি রান্না করলাম, বেশি কিছু আর রান্না করতে পারি নাই, আর রান্না করিও নাই, কারণ আমার খাবার লোকই কম। আমার হাজব্যান্ড তো দুপুরে আসে না, আজকে আসছে। আর আমার বোন, ছোট ছেলে, ও ভার্সিটি থেকে আসতে আসতে ওর অনেক লেট হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। তা আজকে আবার দেখলাম একটু তাড়াতাড়ি চলে আসছে, এই আর কি, খাওয়া দাওয়া করেই আসছে। এই হচ্ছে আমার রান্না বান্নার ভিডিও। আজকে সব কিছুতেই আমার দেরি হয়ে গেছে। এই বড় ছেলে এখনো ঘুমাইয়ে আছে, ও দুপুরে খায়ও নি, ঘুমাইয়েই আছে। শরীরটাও ভালো না, একটা পায়ের সমস্যা, যার কারণে অফিসেও যেতে পারে না। তো আর কি বলবো, আজকের মতো আপনাদের কাছে বিদায় নিই। আস্তে আস্তে ভিডিও এখন একটু এলোমেলো হয়, নতুন নতুন তো একটু এলোমেলো হচ্ছে, তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব, তখন আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আমি একটু হাই দিয়ে দাও আমার ছোট ছেলে। আসো আব্বু, তুমি একটু হাই দিয়ে দাও সবাইকে, সালাম দিয়ে দাও। ওরকম করিস না, দেখবো কিন্তু ভিডিওতে খালি গেছে দিকে মুখটা নেই, শুধু মুখটা। সালাম দিয়ে দাও সবাইকে। তো প্রথমে আমি কচুর ছড়ির ডালটা রান্না বসাই দিলাম। তেল দিচ্ছি,
একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি অল্প পেঁয়াজ কুচি দিব, কারণ আমি পেঁয়াজ বাটা দিব তো, এর জন্য আমি অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি। ভিতরে একটু তেজপাতা দিব, তেজপাতা দিয়ে দিই। লবণ দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো একটা একটা করে দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল হোক। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু কমাই দিই। রসুন দেব, রসুন বাটা দিয়ে দেবো একটু। রসুন বাটা দিয়ে দিলাম। এখন দেবো আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দিলাম, কারণ আমার হলুদটা একটু কালার কম হয়, যদিও আমার নিজের হাতের ভাঙানো হলুদ, বাজারের কেনা গুঁড়া হলুদ না। তারপর একটু হলুদের কালারটা কেন জানি একটু কম, বেশি দিতে হয়। এখন আমি দেব মরিচের গুঁড়া। এই ডালটা একটু মরিচের গুঁড়া একটু বেশিই দিতে হয়, কারণ একটু ঝাল ঝাল না হলে টেস্ট হয় না। কম ঝাল হলে কেমন পানসা পানসা লাগে, ভালো লাগে না। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, খেতে ভালোই লাগে ঝাল ঝাল হলে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিই।
ভালো করে একটু কষাই চিংড়ি মাছটা। ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, ধনিয়ার গুঁড়া দিয়ে দিই 1 চামচ। জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা একটু পরেই দেই, ভাজা জিরার গুঁড়া তো পরে দিলে সেন্ট থাকবে। দিয়ে দিলাম আসলে আমার রান্না আপনারা যারা দেখবেন তাদের কেমন লাগবে জানি না। আমি যেভাবে প্রতিদিন রান্না করি ওভাবেই, এটা আমার নিজস্ব আইডিয়া থেকেই আমার রান্না। আমি কারুর রান্না যদিও অনুকরণ করি না, কারণ আমি নিজে নিজে অনেক কিছু নতুন নতুন অনেক কিছু জয়েন করে করে ট্রাই করি। খারাপ লাগে না। আমার ছেলেরা, আমার হাজব্যান্ড তো ভালোই বলে। কারণ আপনাদের তো খাওয়াতে পারতেছি না, এই জন্য আপনারা আসবেন, আমার বাসায় আসবেন। আমার যারা রিলেটিভ যারা দেখতেছেন আসবেন আমার বাসায় আমার রান্না খেতে। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন এই যে সেই কচুর গাঁটিটা সিদ্ধ করে ছুলে তারপরে চটকাই নিছি, হাত দিয়ে পানি দিয়ে চটকাই নিছি, ওটা এখন দিয়ে দিলাম। এখন একটু কষাবো, 5 মিনিট কষায় তারপরে একটু বেশ পরিমাণ পানি দিয়ে জাল করব। জাল করে আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে আপনারা দেন কিনা জানি না, আমি এবার এটা নিজের হাতেই তৈরি করেছি। এটা হচ্ছে কাসুরি, মানে মেথি পাতা, ওই যে শীতকালে বের হবে মেথি পাতা, ওটা বাজার থেকে এনে ধুয়ে শুকাতে হয়। শুকিয়ে তারপর বেশ কয়েকদিন শুকালেই মচমচা হয়ে যায়। ওটা আপনি ব্লেন্ডারেও গুঁড়ো করে রাখতে পারেন, হাত দিয়ে চটকেও গুঁড়ো করা যায়। ব্লেন্ডারে গুঁড়ো করলে একটু গুঁড়োটা ভালো হয়, তা আমি ওভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। ওইটা একটু একটু হালকা, বেশি না, ওটা বেশি দিলে তিতা হয়ে যাবে। একটু যদি দেন, আপনারা দিয়ে দেখেন, ভালো লাগবে, ঘ্রাণ আসে এবং বেশ একটা অন্যরকম স্বাদ হয় তরকারির। বিশেষ করে মাছে দিলে তো মাছের যে একটা গন্ধ থাকে, যেহেতু আমরা তো কেনা মাছ খাই বাজারের, এখন আর বর্তমানে তো সবই চাষ করা মাছ, নিজেদের পুকুরের মাছ তো খাওয়া হয় না। গ্রামের অনেকে খায়, আমরা তো শহরে থাকি, খাওয়া হয় না। তো আমাদের একটু প্রসেস করেই খেতে হয়, বুদ্ধি খাটিয়ে। তো এই কাসুরি মেথির গুঁড়াটা যদি হালকা একটু দিয়ে দেন, দেখবেন কোনো মাছেরই গন্ধটা থাকে না। মাছের যে একটা গন্ধ আছে ওটা নষ্ট হয় এবং একটা ভালো সেন্ট আসে,
মজা লাগে। সব কিছুতেই দেওয়া যায় কাসুরি মেথিটা, মেথির গুঁড়োটা। এটা আপনারা এই যে সামনে শীতকাল আসতেছে, আপনারা গুঁড়ো করে নেবেন। শীতের দিন বের হবে তখন বাজার থেকে এনে পাতা, বাজারে তো অ্যাভেলেবেল, এই যে কয়েকদিন পরই উঠবে। এইটা এই হচ্ছে আমার রান্নাঘর, ছোটোখাটো। আমার ফ্যামিলিও ছোট, আমার পাকঘরও ছোট। এই আমি আবার অনেকগুলি চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, এগুলো কুটতে হবে। দেশ থেকে নিয়ে আসছিল, তো এইভাবেই ফ্রিজে রেখে দিছিলাম। এখান থেকে উঠাইয়া অল্প অল্প করে কুটে কুটে রান্না করি। তা আজকে ভাবলাম না, সবগুলো বের করে একবারে কুটে রেখে দেব। আমার আবার কয়েকদিন বুয়া নেই, বুয়াটা দেশে গেছে, আমার একা সব করতে হয়, কষ্ট হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ নতুন একটা বুয়া পেলাম। একা একা তো সব কাজ করে একা কষ্ট হয়ে যায়, সময় পাওয়া যায় না। কষ্ট যেমন, সময়টা মেইন, সময় পাওয়া যায় না। এখন তো দিন ছোট, সময় কুলানো যায় না। জোহরের নামাজ পড়তে পড়তে অনেক সময় একটু দেরিও হয়ে যায়। পানি দিয়ে কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিই, বেশিক্ষণ জাল হোক। এটা আবার একটু বেশিক্ষণ জাল হলে মজা হয়। এটা তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এর ভিতরে এখন একটু জাল হলে ভালো হয়। আমি এখন একটু জিরার গুঁড়োটা দিয়ে দিই। এটা একটু ভাজা তো, জিরার গুঁড়াটা অত ভাজা না, আধো আধো ভাজা, এই জন্য এখন দিলাম। কষানোর সময় দিলে এটার ঘ্রাণটা বের হয়ে যাবে। এখন দিলে ঘ্রাণটা ভালো থাকবে, তরকারির সঙ্গেও মিশবে। আমি একটু লবণ দেখি, লবণটা ঠিক আছে। এখন আমি আর একটা তরকারি বসাবো, সেটা হচ্ছে কলিজা বসাবো। এখন আমি ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, গরম পানি দিয়ে ধুয়ে, পরে আবার কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখছি, আবার কুটে কয়েকটা ধোয়া দিয়েছি। কলিজা তো যতবার ধুই ততবারই রক্ত বের হয়। এটা বের হবে, কারণ কলিজাটাই তো একটা রক্তের ইয়া। তারপরও কেমন জানি লাগে না ধুলে, বারে বারে ধুতে ইচ্ছা হয়। এখন একটা পরিষ্কার পানি বের হয়েছে, এখন মনে হয় ধোয়াটা কমপ্লিট হয়েছে। আমি এর ভিতরে আবার একটু আলু দিব, কারণ আমার ছেলেরা আবার
মাংসে করি যা 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 কিছুই আলু ছাড়া ওদের চলে না, আলু ওদের লাগবেই। আমার ছেলেরা আবার অন্য কোনো তরকারি খেতে চায় না, আলু ভাজি, আলু ভর্তা, আলু রান্না, এটা আলু তো মানে তাদের খুব পছন্দ। অন্য কোনো তরকারি তারা বেশি একটা পছন্দ করে না। আলু না দিলে ওরা আবার চেঁচামেচি করে, আম্মু আলু দাওনি কেন। তো ওটা হতে থাক, আমি এই পাশের চূড়াটায় আমি একটু ওটা বসাই দিই, কলিজিতে বসাই দিই। তেল দিয়ে দিই। কুচি দিই। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই, কারণ বাটা পেঁয়াজ দেবো তো, কুচানো পেঁয়াজটা একটু লাল করে ভাজলে তরকারির স্বাদটা ভালো হয়। এটা হতে থাকুক।